স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। টানা ১.৫ দশক ধরে অকার্যকর খাগড়াছড়ির দীঘিনালার একমাত্র স্লুইস গেট। এতে কৃষি জমির সেচ নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সেচের অভাবে ৩ ফসলি জমি এখন ২ ফসলিতে পরিণত হয়েছে। কমে গেছে ফসলের উৎপাদন। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী সংলগ্ন একটি খালের উপর নির্মিত এই স্লুইস গেট অনেক আগেই ধসে পড়েছে দেয়াল ও কংক্রিটের আস্তরণ। মরিচা ধরেছে লোহার বিভিন্ন অংশে। ৩টি কপাটের মুখ ময়লা আবর্জনায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে পানি চলাচলও বন্ধ। বর্ষা মৌসুম এলেই পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টিতে নদী ও খালে বৃদ্ধি পায় পানি। তখন স্লুইস গেটটির কপাটগুলো নিয়ন্ত্রণ করা যায় না। ফলে আশপাশের নিচু এলাকা ও ফসলি জমিতে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। বিগত প্রায় ১ দশক ধরে এই সুইচ গেটটি অকেজ অবস্থা পড়ে আছে এবং এই সুইচ গেটটির সামনের দিক দিয়ে আগে যে দিক দিয়ে পানি প্রবাহিত হতো, বর্তমানে পানিটা তার অন্য রাস্তায় চলে যায়, যার কারণে সুইচ গেটটি অকেজ হয়ে পড়ে। এখন ওই এলাকায় ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে চাষ করা হচ্ছে তামাক। কৃষকরা জানান, সেচ ব্যবস্থাপনা ভালো না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই তারা তামাক চাষ করছেন। ধান চাষে পানি দিলে আপনার ছড়ার দূরত্ব হচ্ছে প্রায় ৯০০ ফিট দূরত্ব। এই জায়গা থেকে ৯০০ ফিট দূরত্ব থেকে এই মেশিন দিয়ে সেচ দিয়ে ধান করে আমাদের পোষাবে না, যার জন্য এই তামাক করা। স্লুইস গেটটি মেরামতের আশ্বাস দেন এই কর্মকর্তা। এছাড়া স্থানীয়দের তামাক চাষে নিরুৎসাহিত করার কথাও জানান তিনি। চলমান প্রকল্প, একটা কৃষি মন্ত্রণালয়ের পার্টনার একটি প্রকল্প চলমান আছে। তো পার্টনার প্রকল্প থেকে আমাদের ভূগর্ভস্থ সেচ নালা করার একটা সুযোগ আছে। অবশ্যই তো তামাক উৎপাদন তো আমাদের এটা তো অনুৎসাহিত পরিকল্পনা আছে। দ্রুত স্লুইস গেটটি সংস্কারের মাধ্যমে শুষ্ক মৌসুমেও চাষাবাদ সম্প্রসারণের দাবি স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুবাইয়ে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। আর সেই জামিন বাতিল করতে আইনি লড়াইয়ে নেমেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে, যেটি বেনজিরের জামিন বাতিলে আদালতে লড়বে। বাংলাদেশের অনুরোধেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমদ। ১২ জুন বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। দুবাইয়ে বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন এবং তিনি ইউরোপের কোনো একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে রবিবার খবর দিয়েছে কয়েকটি গণমাধ্যম। বিকেলে রাজশাহীতে এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আশা, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। আওয়ামী লীগ আমলের আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ একাধিক অভিযোগে তদন্ত করছে দুদক। সেই তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। তবে তার আগেই ২০২৪ সালের মে মাসে সপরিবারে দেশ ছেড়ে দুবাইয়ে চলে যান বেনজির আহমদ। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট চলছে। কয়েকদিন ধরে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ। বাসাবাড়িতে রান্নার কাজ ব্যাহত এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার মানুষ গত ২ সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস পাচ্ছে না, ফলে বন্ধ রান্না বান্না। আজকে আমাদের ১৫ দিনের উপর হবে আমাদের গ্যাস থাকেই না টোটাল। আমাদের এই যে বিদ্যুতের কারেন্ট বিলও দিতে হয়, আমাদের গিয়ে বিদ্যুতে রান্না করতে হয় অনেক কষ্ট করে। এই যে প্রতি মাসে মাসে বিদ্যুতের বিল, গ্যাসের বিলটাও দিতে হইতেছে। গ্যাসই নেই, চুলায় জ্বলে না। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে খাবার কিনে খাইতেও সমস্যা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ কম, ফলে রান্নার সময় চুলোয় আগুন জ্বলছে না এবং যে আগুন জ্বলে অধিকাংশ সময় সে আগুনে রান্না করাও যায় না। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আবাসিক অঞ্চলের মানুষরা।
বিকল্প হিসেবে তারা ব্যবহার করছে ইলেকট্রিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডার। ইলেকট্রিক চুলা নিয়ে আসছে ওই গ্যাসের প্রবলেমের জন্য। এখন তো আমাদের আগে পেতাম, এখন একেবারে পাচ্ছি না গ্যাস। এখন আমাদের কারেন্টের চুলার মধ্যে রান্না করতে হচ্ছে। দিনের পর দিন গ্যাস সংকট চলতে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে ফুলে ফেপে উঠেছে ইলেকট্রিক চুলা ও এলপিজি গ্যাস সিলিন্ডারের কোম্পানিগুলো। গ্যাস ক্রাইসিসের জন্য ইলেকট্রিক চুলার একটা চাহিদা অনেক বাড়ছে, তো এটা ডে বাই ডে বাড়তেছে। নতুন কাস্টমার একটু বেশি আসতেছে, সাথে চুলা সিলিন্ডার সবই লাগতেছে নতুন করে। আবার কিছু কিছু অসাধু ব্যবসায়ী বড় যারা ডিস্ট্রিবিউটার, তাদের থেকে আমরা মাল নিয়ে বিক্রি করি, তারা একটু বেশি করে আমাদের থেকে বেশি লাগতেছে। এদিকে গ্যাস সংকট রাজধানীর ফিলিং স্টেশনগুলোতেও। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না গাড়িগুলো, বন্ধ থাকতে হচ্ছে অনেক ফিলিং স্টেশন। সামগ্রিক বিষয়ে জানতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। পরে গণসংযোগ কর্মকর্তা মুঠোফোনে জানান, কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকার সব শ্রেণীর গ্রাহক টানতে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছেন তিনি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। নওগাঁর শত বছরের ঐতিহ্যবাহী পাতি দিয়ে মাদুর তৈরির কুটির শিল্প অস্তিত্ব সংকটে পড়েছে। বাজারে ক্ষতিকর রঙিন প্লাস্টিকের মাদুরের আধিপত্য আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে জেলার প্রাচীন এই হস্তশিল্পটি এখন বিলুপ্তির পথে। শত বছরের ঐতিহ্য মাদুর শিল্প, এই মাদুর শিল্প এখনো টিকে আছে নওগাঁর কিছু এলাকায় এবং শত বছরের ঐতিহ্যটাকে টিকে রেখেছে এখনো নওগাঁর কয়েকটি গ্রামের এই মাদুর শিল্পের কারিগররা। তবে মাদুর শিল্পের সঙ্গে যারা জড়িত তারা জানিয়েছে যে একসময় এই মাদুরের কদর থাকলেও এখন কিছুটা কমেছে প্লাস্টিকের ভিড়ের কারণে। তবে মাদুর তৈরির সঙ্গে জড়িত যেসব কারিগর রয়েছে তারা জানিয়েছে পরিশ্রমের কাজের তুলনায় মাদুর তৈরি করে তারা যে খুব একটা লাভ করতে পারছে তেমনটি নয়, কিন্তু পারিবারিক ঐতিহ্য এবং পেশাগত কারণে তারা আজ এটি ধরে রেখেছে। আমরা বিছনা মাদুলি তৈরি করি, কিন্তু প্লাস্টিকের বিছনা রংচং ওই জন্য আমাদের বেচা কিনা কম। আমাদের বিছনাগুলো তৈরি হচ্ছে কিন্তু বিক্রি মূল্য দামে পাওয়া যাচ্ছে না। 50-60 বছর পার হয়ে গেছে করতেছি, কিন্তু আমাকে যে কাজ করি সে কাজ অনুযায়ী আমাকে মর্যাদা আসে না। বছরের 6 মাস আমাদের এই কাজ, এই মাদুরিটার মূল্য একেবারেই কম সীমিত থাকে। 4 মাস আমরা একটু মূল্যটা বেশি ভালোভাবে পাই, আর বাদ বাকি সময়টা আমাদের বসে থাকতে হয়। আমাদের মাদুরি বিক্রি করে এই টাকা দিয়ে আমাদের সংসার কোনো রকমে চলে। আগে হয়েছিল প্রচুর ব্যবসা হয়েছিল আগে, এখন একটু ডালছি যেটা খারাপ। তারপরে ওই করি কয়েকদিন থেকে ব্যবসা করি, সেই ক্ষেত্রে আমরা আজকে কি আছি কোনো রকম। সরকার যদি আমাদের কিছু কিছু হেল্প করে, মন করো যত মন করো ব্যবসায়িক আছে বা যারা আবাদ করে তাদের যদি লোন টোন দেয়, সরকার যদি এই শিল্পটির দিকে নজর দেয় এবং এই মাদুরটাকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যদি চালান করা সম্ভব হতো, তাহলে এই মাদুর তৈরি করে কারিগররা পারিশ্রমিকটা ভালো পেত। নতুন উদ্যোক্তাদের মাধ্যমে এই মাদুরটি আরো বিস্তার লাভ করতো। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। ইরানের সঙ্গে আজ নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিতের পর এই তথ্য সামনে এসেছে। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনীর হামলার ব্যাপকতা আগেই বুঝতে পেরেছে ইরান, সে কারণে তারা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে বলে জানান ট্রাম্প। এর আগে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে 2 ক্রু সদস্য নিহত হয়েছে। তাদের একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের কর্মকর্তা। গ্রিসের রাজধানী এথেন্সের প্রায় 65 কিলোমিটার পশ্চিমে এই ঘটনা ঘটে। দ্বিতীয় হেলিকপ্টারে থাকা যুক্তরাজ্যের এক পাইলট ও গ্রিসের আরেকজন সমন্বয়কারী কর্মকর্তা বেঁচে গেছেন। দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায় একটি বেল হেলিকপ্টার অন্যটির প্রপেলারে আঘাত করে। এরপর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি গিরিখাতে গিয়ে পড়ে। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
ভয়াবহ রূপে পৃথিবীতে ধেয়ে আসছে এল নিনো। এর প্রভাবে তীব্র তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের হানায় মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে তা নিয়ে চলছে হিসাব নিকাশ। আগাম কোনো পদক্ষেপে কি মিলবে রক্ষার উপায়? বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে তীব্র তাপপ্রবাহ, দাবানল এবং মৌসুমী বৃষ্টিপাতে এমনিতেই ধুঁকছে গোটা বিশ্ব। ঠিক এমন সময়ে এসে আরও ভয়াবহ রূপ নিয়ে এল নিনোর তাণ্ডব ধেয়ে আসছে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। চলতি মাস থেকে আগামী অক্টোবরের মধ্যেই এল নিনোর প্রভাব আরও তীব্র হওয়ার শঙ্কা করা হচ্ছে। এতে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের মতো দুর্যোগ আরও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা প্রকট হচ্ছে। এল নিনোর তাণ্ডবলীলা কোনো নির্দিষ্ট অঞ্চলে নয়, গোটা বিশ্বই এর হানায় ধুঁকবে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এর মধ্যে আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার তীব্র তাপপ্রবাহের ঝুঁকি সবচেয়ে বেশি। উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীতে উত্তাপ আরও বাড়ার শঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কারণ এল নিনোর প্রভাব কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি বাজার, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এই যখন অবস্থা, তখন জনমনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, আর সেটি হচ্ছে আগাম কোনো পরিকল্পনার মাধ্যমে কি এল নিনোর প্রভাব বা ঝুঁকি থেকে রক্ষার কোনো উপায় আছে? এই অবস্থায় 4টি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রথমত, শহর ও জাতীয় পর্যায়ে তাপপ্রবাহ মোকাবিলা পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রকে আরও নিরাপদ করতে হবে। এর জন্য সরকারকে তাপমাত্রাজনিত নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করা জরুরি। তৃতীয়ত, নতুন শহর, বাড়িঘর, স্কুল ও হাসপাতালের নকশা করার ক্ষেত্রে তীব্র তাপপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। চতুর্থ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর উষ্ণায়নের মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার কোনো বিকল্প নেই। জলবায়ুতে ক্ষতিকর প্রভাব বিস্তার করা এই দুর্বিষহ এল নিনো আসলে কি, এর উৎপত্তি কিভাবে হয়? জানা গেছে এল নিনো ঘটনাটি প্রথমত শনাক্ত করেন 1600 দশকে পেরুর জেলেরা। স্বাভাবিকভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত বাতাস যখন দুর্বল হয়ে যায়, তখন উষ্ণ পানি মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়তে শুরু করে। সেই থেকে এল নিনোর উৎপত্তি হয়। এল নিনো সাধারণত 4 থেকে 7 বছরে একবার দেখা দেয়, কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকবার এল নিনো রেকর্ড করা হয়েছে, যা প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। জাতীয় ক্রীড়া পরিষদের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী। সরকারের ক্রীড়া উন্নয়ন নীতি বাস্তবায়ন এবং ক্রীড়া ফেডারেশনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যেতে চান তিনি। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নিজ কার্যালয়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। জাহেদ পারভেজ বলেন, সরকারের ক্রীড়া উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নই হবে তার প্রধান অগ্রাধিকার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।